আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানি চিতাবাঘের ধাওয়ায় ক্ষতবিক্ষত ইসরায়েলি কর্মীর যা হলো। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে চিঠি ৬ শতাধিক সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার। ইসরায়েলি বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, ইসরায়েলে দৈনিক মারিফের চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতীয় ভূমি দখল এবং সৈন্যদের মারছে চীন। গাজা যুদ্ধ বাড়ানোর পরিকল্পনায় বিভক্ত ইসরায়েলি মন্ত্রিসভা। যুদ্ধে হেরে গিয়ে পাকিস্তানকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। পরমাণু স্থাপনাগুলোতে কোনো বিদেশি সংস্থাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, সাফ জানিয়ে দিল ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি চিতাবাঘের থাবায় ক্ষত বিক্ষত ইসরায়েলি কর্মী। ইসরায়েলের একটি চিড়িয়াখানা থেকে পালানো ইরানি চিতার আক্রমণে ইউরিয়েল নুরি নামে ২৬ বছর বয়সী ইহুদি কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পার্স টুডে জানায়, ১ আগস্ট শুক্রবার সকালে জেরুজালেমের ওই চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে চিতাটি হঠাৎ করে আবদ্ধ খাঁচা থেকে বেরিয়ে চিড়িয়াখানার অভ্যন্তরীণ প্রাঙ্গণে প্রবেশ করে। এই সময় ইউরিয়েল নুরি অনুষ্ঠানটি প্রস্তুত করার কাজ করছিলেন। তাকে সামনে পেয়ে চিতাটি আক্রমণ করে। জেরুজালেম জু কর্তৃপক্ষ জানিয়েছে, চিতার আক্রমণের পর নুরির গলা এবং শরীরের ওপরের অংশে মারাত্মক জখম হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকদের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিড়িয়াখানা আরও জানিয়েছে, তারা ইসরায়েলি পুলিশের সহায়তায় একটি সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে, যাতে জানা যায় চিতাটি কিভাবে পালিয়ে গিয়ে ওই কর্মীর উপর হামলা চালিয়েছে। প্রসঙ্গত, নিহত ইউরিয়েল নুরি ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধকালীন সময়ে ফেসবুকে গর্ব ভরে নিজেকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছিলেন। এদিকে একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী এই ঘটনার একটি আনুষ্ঠানিক এবং ব্যঙ্গাত্মক বিবরণ এভাবে দিয়েছেন: ইসরায়েলি চিড়িয়াখানায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে থাকা একটি ইরানি চিতা খাঁচা ভেঙে বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে চিতাটি খাঁচায় বন্দী থাকতে রাজি ছিল না। সুযোগ পেয়ে সে বেরিয়ে আসে এবং চিড়িয়াখানার এক ইসরায়েলি কর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে। পুরো ঘটনাটি যেন ছিল এক ধরনের প্রতিশোধ। ব্যঙ্গাত্মক মন্তব্যে আরো বলা হয়, এখন অনেকে বলছে এই চিতাটি শুধু যে শিকার জানতো তা নয়, বরং সে মধ্যপ্রাচ্যের খবরও ভালোভাবে জানতো, আর শেষমেশ সে নিজের ভূমিকা পালন করতেই সিদ্ধান্ত নেয়। হিব্রু ভাষার একটি ওয়েবসাইট অনুসারে আফরিন এবং আলাদিন নামে দুটি বিরল ইরানি চিতাবাঘ গত জানুয়ারিতে চেক প্রজাতন্ত্রের ডোভর কালোরভি ভ্যারি চিড়িয়াখানা থেকে জেরুজালেমের বাইবেল চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পের চিঠি ৬ শতাধিক সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার। হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয়। প্রথমে এটি একটি ন্যায়সঙ্গত যুদ্ধ থাকলেও এখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়। তাই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া প্রয়োজন। সোমবার গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখা এক চিঠিতে ইসরায়েলের ৬০০ জন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের উপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানরাও রয়েছেন। তারা বলেছেন, এটা আমাদের পেশাদার রায় যে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ইসরায়েলিদের বিশাল সংখ্যাগরিষ্ঠের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন, দুর্ভোগ বন্ধ করুন। হামাসের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর নেতানিয়াহু গাজায় সামরিক আগ্রাসন সম্প্রসারণের জন্য কাজ করছেন, এমন খবরের মধ্যে কর্মকর্তাদের এই চিঠি এলো। আল-আকসা প্রাঙ্গণে দখলদারদের আক্রমণের জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় তখন থেকে ইসরায়েলি আগ্রাসনে ৬০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের গাজায় সবকিছু প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এই অঞ্চলটি ব্যাপক বঞ্চনার সম্মুখীন হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 93 জন শিশু সহ 180 জন অপুষ্টিতে মারা গেছে। জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বর্তমানে চলছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে লেখা চিঠিতে মোসাদের প্রাক্তন প্রধান তামির পারদো, শিন বেটের প্রাক্তন প্রধান আমি আরায়েল, প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইলান সহ 600 প্রাক্তন কর্মকর্তা স্পষ্টভাবে তাদের মতামত জানিয়েছে। তারা বলেছেন, প্রথমে এই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ, কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না। কর্মকর্তারা আরো বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের প্রাক্তন আইডিএফ জেনারেল এবং মোসাদ, শিন বেট, পুলিশ এবং কূটনৈতিক কর্পস সমতুল্যদের বৃহত্তম দল সিআইএস এর পক্ষ থেকে আমরা আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আপনি লেবাননে এটি করেছেন, গাজাতেও এটি করার সময় এসেছে। ইসরায়েলি গণমাধ্যম মাআরিফ স্বীকার করেছে, ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা হ্রাস পেয়েছে। গণমাধ্যমটি ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক চাপ অকার্যকর হয়ে পড়েছে বলে জানায়। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি সম্মুখ সারির সৈন্যরা মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের ক্ষমতাও হ্রাস পেয়েছে। মাআরিফ ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছে, সামরিক অভিযানে কোনো ফল আসেনি এবং গাজায় সামরিক চাপ প্রয়োগও কোনো পরিবর্তন আনবে না। হামাস বছরের পর বছর ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে। এমন একটি যুদ্ধ কৌশলের মাধ্যমে হামাস ইসরায়েলি সেনাবাহিনীর উপর ভারী মূল্য চাপিয়ে দিয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক নেতাদের মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করে সংবাদপত্রটি আরও বলেছে, ইসরায়েলি জেনারেল স্টাফের চিফ ইয়াল জামির কয়েকদিন ধরে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা এবং সংলাপ আয়োজনের আহ্বান জানিয়ে আসছেন। সংবাদপত্রটির ভাষ্যমতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই সভা আয়োজনের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং গাজা যুদ্ধ সম্পর্কিত ওই পরিকল্পনাগুলো উত্থাপন এবং অনুমোদনে বাধা দিচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 2 বছর ধরে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে, ওই অঞ্চলের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে আসছে। এই সময়ের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি শহীদ, আহত কিংবা নিখোঁজ হয়েছে। সেই সাথে গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপের কারণে ওই অঞ্চলে দুর্ভিক্ষ এবং ক্ষুধা মহামারীর আকারে বিস্তৃতি লাভ করেছে। মানবাধিকার সংস্থাগুলো জোর দিয়ে বলেছে, ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর অবরোধ এবং দুর্ভিক্ষ এবং অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজা উপত্যকায় এই অবরোধ ও দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ এবং নিন্দার ঢেউ উঠেছে। প্রায় 2 বছরের যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের লক্ষ্য ছিল হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা। ইসরায়েলের বেশ কয়েকজন সামরিক এবং রাজনৈতিক কর্মকর্তা, বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞ গাজা যুদ্ধে দখলদার সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তার পরিণতি সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন। ওই হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলি সৈন্যদের আত্মহত্যাও অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা দ্রুত গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে। ভারতীয় ভূমি দখল এবং সৈন্যদের মারছে চীন। সোমবার ভারতের সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ভারত যোগ যাত্রার সময় তিনি অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত চীন সংঘর্ষ নিয়ে দেওয়া বক্তব্যের কারণে দায়ের হওয়া একটি ক্রিমিনাল মানহানির মামলার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গান্ধী ওই মন্তব্যে বলেছিলেন, চীনা সেনারা অরুণাচল প্রদেশে ভারতীয় সৈন্যদের মারছে। ভারতের সুপ্রিম কোর্ট বেঞ্চ ন্যায়পতি দীপঙ্কর দত্ত এবং ন্যায়পতি এজি মাসিহ এই বক্তব্যে কঠোর আপত্তি জানায়। রাহুল গান্ধী আরও দাবি করেন যে চীন 2000 বর্গ কিলোমিটার ভারতীয় ভূমি দখল করেছে এবং এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের সমর্পণকে দায়ী করেন। ন্যায়পতি দত্ত প্রশ্ন তুলেন, আপনি কিভাবে জানলেন যে 2000 বর্গ কিলোমিটার ভারতীয় জমি চীনের দখলে চলে গেছে? যদি আপনি সত্যিকারের ভারতীয় হন তাহলে এসব কথা বলবেন না। কোর্ট আরও জিজ্ঞেস করে, আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনো বিশ্বাসযোগ্য তথ্য আছে? কংগ্রেস নেতার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী অভিষেক সিংঘভি। তিনি পাল্টা বলেন, যদি তিনি এসব কথা বলতে না পারেন তাহলে কিভাবে তিনি বিরোধী দলের নেতা হতে পারেন? তবে ন্যায়পতি দত্ত তীব্র মন্তব্য করে বলেন, তাহলে কেন আপনি সংসদে এসব কথা বলছেন না? তবুও সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর মামলাটি খারিজ করার আবেদন মোকাবিলায় নোটিশ জারি করেছে। এই নোটিশ তখনই জারি করা হয় যখন অভিষেক সিংঘভি
অভিযোগ দায়েরের কিছু অসঙ্গতির কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে গণপ্রতিনিধি রাহুল গান্ধীকে অভিযোগ গ্রহণের আগে শুনানি করার সুযোগ না দেওয়া। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই সপ্তাহে গাজায় চলমান যুদ্ধ আরো বিস্তৃত করা হবে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। তবে এই সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এতে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। গত প্রায় 22 মাস ধরে চলা গাজায় চলমান ইসরায়েলি অভিযানের ভবিষ্যৎ ও একটি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসছে এই সপ্তাহে। দেশটির টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে এই বৈঠকে হামলা আরো তীব্র করার বিষয়েও আলোচনা হবে। যদিও এই সিদ্ধান্তের ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই বিষয়টি ইসরায়েলি নেতৃত্বের মধ্যে গভীর মতবিরোধ তৈরি করেছে। হামলা বাড়ানোর পক্ষের মধ্যে রয়েছে কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফম্যান এবং মন্ত্রিসভা সচিব ইয়োসি ফুচস। এরা প্রত্যেকে গাজায় আরো আক্রমণ চালানোর পক্ষপাতী। অন্যদিকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পক্ষে রয়েছেন সেনাবাহিনী প্রধান এরল জামির, পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার, শাস পার্টির নেতা আরিয়ে দেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। সেনাবাহিনীর পক্ষ থেকে বন্দীদের বিষয়ে তদন্তকারী নিটিজান আলেন এবং শিন বেটের আলোচক দল। এই নেতারা হামলা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চাইছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তারা হামলা বাড়াবেন নাকি আলোচনার পথে হাঁটবেন সেই বিষয়ে দোলাচলে রয়েছেন। চ্যানেল 13 জানিয়েছে সেনাপ্রধান জামির তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন হামলা বাড়ালে জিম্মিদের জীবন হুমকিতে পড়বে এবং তিনি রাজনৈতিক নির্দেশ ছাড়া এমন সিদ্ধান্তে সায় দেবেন না। এদিকে ইসরায়েলি দৈনিক হারেস জানিয়েছে ইতোমধ্যে গাজায় সেনা অভিযান বাড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। গাজা আগেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে, সেখানে আরো হামলা মানবিক পরিস্থিতিতে আরো জটিল করে তুলবে। নতুন পরিকল্পনায় গাজা সংবেদনশীল এলাকা যেমন শরণার্থী শিবির, যেখানে বহুবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, তাতে স্থলভাগে হামলা চালানো হবে। এখন পর্যন্ত এসব এলাকায় ইসরায়েলি জিম্মিদের কারণে স্থল আক্রমণ চালানো হয়নি, কিন্তু নতুন পরিকল্পনা মন্ত্রিসভায় পেশ করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এখন লখনৌতে তৈরি করা হবে এবং যদি পাকিস্তান আবার কোনো পাপ করে তাহলে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র উগ্রবাদীদের ধ্বংস করবে। উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি আরো বলেন ভবিষ্যতে যে কোনো উগ্রবাদী কর্মকাণ্ডের জবাবে ভারতের নিজস্ব অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে বলেন অপারেশন সিন্দুরের সময় বিশ্ব আমাদের নিজস্ব অস্ত্রের সক্ষমতা দেখেছিল। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আত্মনির্ভর। ভারত বিশেষ করে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের শক্তি প্রমাণ করেছে। মোদী বলেন পাকিস্তানে ব্রাহ্মস নামটি শুনলেই তাদের রাত জাগা শুরু হয়। তিনি আরো বলেন অনেক বড় প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশে প্রতিরক্ষা করিডোরে তাদের উৎপাদন কারখানা স্থাপন করেছে। ভারতে তৈরি অস্ত্র শিগগিরই আমাদের বাহিনীর শক্তি হয়ে উঠবে। মোদী জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক স্বনির্ভরতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন বিশ্বব্যাপী অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। সব দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারত বিশেষ তৃতীয় বৃহত্তর অর্থনীতিতে পরিণত হতে চলেছে এবং সেই কারণেই ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাষণে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদী বলেন আমাদের সরকার দেশের সর্বোত্তম স্বার্থে যথাসাধ্য চেষ্টা করছে। তিনি জাতির অর্থনৈতিক লক্ষ্যের জন্য রাজনৈতিক ঐক্যেরও আহ্বান জানান। ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন যারা দেশের জন্য সর্বোত্তম চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে দেখতে চান, তা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তাদের উচিত তাদের মতপার্থক্য দূরে সরিয়ে স্বদেশী পণ্যের জন্য একটি সংকল্প তৈরি করা। ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পরিদর্শনের বিষয়ে মিডিয়ায় ছড়ানো গুজব অস্বীকার করেন। তিনি বলেন পরমাণু স্থাপনায় আইএই এর কোনো সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না। আজিজি জানান আগামী সপ্তাহে আইএই এর একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে ঠিকই,
তবে তারা কেবলমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি এবং বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালাবে। পরিদর্শনের জন্য কোনো রকম শারীরিক প্রবেশের অনুমতি থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয়। তবে ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যার লক্ষ্য হবে পারস্পরিক মত বিনিময় এবং যে কোনো বিভ্রান্তি নিরসন বলেও উল্লেখ করেন আজিজি। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইও এক ঘোষণায় জানান, আগামী 10 দিনের মধ্যে আইএই এর একটি কারিগরি প্রতিনিধি দল তেহরান সফর করবে। তবে সেই সফরের ধরন যে শুধু প্রযুক্তিগত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আজিজির বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানি চিতাবাঘের ধাওয়ায় ক্ষতবিক্ষত ইসরায়েলি কর্মীর যা হলো। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে চিঠি 6 শতাধিক সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার। ইসরায়েলি বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, ইসরায়েলের দৈনিক মারিফের চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতীয় ভূমি দখল এবং সৈন্যদের মারছে চীন। গাজা যুদ্ধ বাড়ানোর পরিকল্পনায় বিভক্ত ইসরায়েলি মন্ত্রিসভা। যুদ্ধে হেরে গিয়ে পাকিস্তানকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। পরমাণু স্থাপনাগুলোতে কোনো বিদেশি সংস্থাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, সাফ জানিয়ে দিল ইরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।